আপনারা যেটা নিয়ে প্রবলেমে ছিলেন, অ্যাকাউন্টিং রেকর্ড। আন্ডার ইকুইটি মেথড ভার্সাস কস্ট মেথড, যেটা নিয়ে লাস্ট ক্লাসেও পড়াইছিলাম, আমার মনে হয়েছিল যে আপনারা অনেকেই বুঝেন না এই জিনিসটা। আগে কস্ট মেথড দেই, যেহেতু আমরা কস্ট মেথডে লিখে অভ্যস্ত, ওই জিনিসটা আমি আবার একটু রিভাইজ করছি। এর আগে আমরা চলে যাব আমাদের ফার্স্ট চ্যাপ্টারে। একটু মিউট করেন প্লিজ, একটু সবাই একটু সিরিয়াস হন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিলেবাস। সিলেবাসের আমরা ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে রিপোর্টিং ফ্রেমওয়ার্ক অ্যান্ড ইথিক্স। এইটা রিপোর্টিং ফ্রেমওয়ার্কস অ্যান্ড ইথিক্স এর আন্ডারে আমাদের দেখেন কি কি পড়ায়। ফিনান্সিয়াল স্টেটমেন্ট লার্নিং অবজেক্টিভস, পারপাস অ্যান্ড ইউজ অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বেসিস অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর বেসিস কি আছে, দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, কনভার্জেন্স প্রসেস, inherent limitations of financial statement, ethical and professional issues। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। হ্যাঁ, আমরা কিন্তু লাস্ট চ্যাপ্টার করে ফেলছি এখন। ফার্স্ট চ্যাপ্টারে আসলাম কেন? ওই যে দেখেন, ফিনান্সিয়াল স্টেটমেন্ট এগুলো আমাদের জানা জিনিস। এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা করি, এখানে যে কথাটা বলার জন্য আসছিলাম, ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে আমরা করি এখানে বলছি কি, দেখেন, ইন বাংলাদেশ অল কোম্পানিজ মাস্ট কমপ্লাই উইথ দ্য প্রভিশনস অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট। কোম্পানি আইন অনুযায়ী আমাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে। দ্য প্রিন্সিপাল মিনস অফ প্রোভাইডিং ফিনান্সিয়াল ইনফরমেশন টু এক্সটার্নাল ইউজার্স ইন দ্য অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টস, financial statements provide a summary of performance of entity over a particular period and its position at the end of that period. A complete set of financial statement under IFRS standard comprise ওই যে ওগুলা। বলছে in Bangladesh all companies must comply with the provision of Companies Act 1994. Every Bangladeshi registered company is required to prepare financial statement each financial year which give a true and fair view. বলছে যে the individual financial statement may be prepared in accordance with CA মানে Companies Act, in accordance with International Accounting Standard, filing deadline, legal regulations concerning the financial statement of entity are of course specific the country of 94. The Companies Act establishes deadline for the filing of financial statement. Non-listed companies 9 months after the financial year. আমাদের জন্য 9 মাস সময় থাকে। হ্যাঁ, listed companies জন্য are required by the Bangladesh Securities and Exchange Commission rules to file their financial statement within 4 months of the financial year end। এই দুইটা হচ্ছে বর্তমানে আমাদের দেশ আইন। তাই আমরা কিন্তু একটা শেষ করতে আমার সময় হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। যেগুলো আমরা জানি। স্যার এটা কি পড়াচ্ছেন?
চ্যাপ্টার 1 এটার সাথে ম্যাচ মিল আছে। এই কনসলিডেশন আমি তো লাস্ট ক্লাসে আপনাদের বলছিলাম না, 2 ওয়ার্ডে বলেন, অবজেক্টিভ অফ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, কথাটা বলছিলাম না? জি স্যার। ওই জেনারেল পারপাসটা 2 ওয়ার্ড বলছিলাম, আসছে না? এটাই, দ্য কনসেপচুয়াল framework states the objective of general purpose financial statement is to provide financial information about the reporting entity। অর্থাৎ যেই কাজটা আমরা এখানে আসলাম বুঝতে, যে আমরা যে কাজটা করতেছি টু সার্ভ জেনারেল পারপাস, জেনারেল দিয়ে ড্যাশ দিয়ে একসাথে পারপাস করে। তো এখন আমরা কি করি, অ্যাকাউন্টিং রেকর্ডটা টু সার্ভ জেনারেল পারপাস। এখন দেখেন, কস্ট মেথডে আমরা জেনারেলি রেকর্ড করি হিস্ট্রিক্যাল কস্ট, অ্যাকাউন্টিং এর বেসিসটা। তাহলে এখানে এসে আমরা যখন ইনভেস্টমেন্ট করতেছি তখন ইনভেস্টমেন্টকে ডেবিট করতেছি, আর ক্রেডিট করতেছি ক্যাশ। তাহলে আমি যদি ইকুইটি মেথডে অ্যাকাউন্টিং রেকর্ড করি, যেদিন আমি ইনভেস্টমেন্ট করব, আমরা বলছিলাম যে সেম এন্ট্রি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি বলছি, কস্ট মেথড অলওয়েজ হিস্ট্রিক্যাল কস্ট, আর ইকুইটি মেথডে কি হবে আপনার এই এই যে দুটা মেথডের আমাদের রেকর্ড হচ্ছে। আমরা যে কনসলিডেশন করছি এটা কোন মেথড বলেন তো, এখন কে বলতে পারবেন? ইকুইটি মেথড। আমরা লাস্ট ক্লাসেও বলছিলাম যে আমি যখন ইনভেস্ট করতেছি ইনভেস্টমেন্ট ক্যাশ কস্ট মেথড, আর যখন আমি ডিভিডেন্ড পাচ্ছি, হুম, ইনভেস্ট করছি, আর ডিভিডেন্ডের জন্য কি হবে, ক্যাশ টু ডিভিডেন্ড। তাহলে এখানে ইকুইটি মেথড, এই যে আমি ইনভেস্টমেন্ট করলাম, ইনভেস্টমেন্ট আমার কি, আমরা ইনভেস্টমেন্ট করার সময় একটা অ্যানালাইসিস করি না, পে ব্যাক পিরিয়ড। জি স্যার। মানে আমার টাকাটা কতদিনে ফেরত আসবে। আরেকটা কাজ করি আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে, সেটা 1 নম্বরে করি হচ্ছে পে ব্যাক পিরিয়ড। আরেকটা ডিসিশন টুলস আছে, বলেন তো কি? এনপিভি। হুম, ARR, IRR। আইআরআর না, এখানে পে ব্যাক পিরিয়ড, ওই জিনিসটা আমার মনে আসতেছে না। আরেকটা হচ্ছে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। না না না, পি বুঝেন এটা? জি স্যার, প্রাইস আর্নিং রেশিও। প্রাইস আর্নিং রেশিও, এটা মানে কি? স্যার, 1 টাকা আর্ন করার জন্য আমার কত টাকা পে করতে হচ্ছে? না, প্রাইস আর্নিং রেশিও মিনস মানে স্যার আমার ইনভেস্টমেন্টটা কত বছরে ফিরে আসবে? এক্সাক্ট, বা স্কোয়ার ফার্মা নিয়ে একদিন বসছে, দেখেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল আজকের প্রাইস কত, 2 টাকায় 16 পয়সা। এটা প্রাইস আর্নিং আমি কিভাবে বের করব? মার্কেট প্রাইস ডিভাইডেড বাই ডিভিডেন্ড। বলেই তো দিস, প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সে বলে দিছে ফেব্রুয়ারি 23 তারিখে, ফেব্রুয়ারি 24, 25, 26, 27, 28, মার্চের দিয়ে আজকে কত? হুম, 7.55। তার মানে কি, আমার টাকাটা, এই যে আমি 200 কত টাকা দিয়ে শেয়ারটা কিনবো, 216।
এই 216 টাকা আমার কাছে ফেরত আসতে কতদিন লাগবে? 7.5 বছর, তাই তো? আবার বলছে যে যদি অডিটেড স্টেটমেন্ট অনুযায়ী ধরি তাহলে 9 বছর, কারণ এখানে অ্যাডজাস্টেড আর্নিং আছে 3 মাসের, 9 মাসের হয়ে গেছে আরো, বা এখানে একটা সময় চলে গেছে। আনঅডিটেড গুলা দেয় না কোয়ার্টারলি, ওগুলার বেসিসে করছে, বলেই তো দিচ্ছে আনঅডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লেটেস্ট। সুন্দর তথ্যগুলা কিন্তু দেখেন। অর্থাৎ আপনি আজকে শেয়ার কিনলেন, সেই টাকাটা আসতে মাত্র 7.5 বছর লাগবে। তাহলে এখানে আইআরআর কত বের করতে পারবেন না আপনি? কি আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করেন না? জি স্যার, করেছে স্যার, ইন্টারনাল রেট অফ রিটার্ন। হ্যাঁ, আমার যদি বলে দেই আমি আমার এই 216 টাকা আমি ফেরত পাবো কত 7.5 বছরে, তাইলে আমার আইআরআরটা বের করা যাবে না? কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছি আমি? দেখেন প্যাটার্নগুলো এখানে দেওয়া আছে। এটাই যে আমরা যখন ইনভেস্ট করছি আমাদের কাছে এই টুলসগুলো থাকছে, ফলে আমরা কি করছি, ডিভিডেন্ডটা আমি পাচ্ছি, এটা হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। ইনভেস্ট করছি, রিটার্ন পাইছি। কস্ট মেথডে হিস্ট্রিক্যাল কস্টে ইনভেস্টমেন্ট ইন ফিগারে সেম থাকবে, সে 500। আর আমি ডিভিডেন্ড পেলাম সে 10 টাকা। আর এখানে গিয়ে আমরা বলছি ইকুইটি মেথড মানে হচ্ছে আমি ইনভেস্টমেন্টটা ওই পে ব্যাক করছে আমার কবে, তাইলে ক্যাশ পাচ্ছি, ইনভেস্টমেন্ট, এটা ম্যাথডিক্যালি রেকর্ড আমি করছি, কিন্তু আমাকে আমার স্ট্যাটাস অফ দি ইনভেস্টমেন্ট অনুযায়ী ফিগার কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখেন এইটা আমার সরাসরি ইনকামে হিট করতেছে, আর এটা আমার অ্যাসেটে হিট করতেছে। এটা হচ্ছে অ্যাসেট কমে যাচ্ছে, আর এটা হচ্ছে ইনকাম বেড়ে যাচ্ছে। সো ম্যাথোডোলজিক্যালি চেঞ্জ। এটা করার জন্য আমার এই এন্ট্রিগুলো আমি কিন্তু সব সময় চয়েস করতে পারবো না। কস্ট মেথড চয়েস করব কি ইনিশিয়ালি দেখেন সব এন্ট্রি এক, এটাও সেম এটাও সেম। আর ইকুইটি মেথড হচ্ছে সাবসিকুয়েন্টলি আমি ডিসিশন নিচ্ছি কি আমার ইনভেস্টমেন্টের স্ট্যাটাসটা কি, যদি আমার ওই স্কেলটায় কোথায় পড়তেছে একটা সাবস্টেন্টিভ পার্সেন্টেজ, যে 20% থেকে আপ টু 50%, যদি আমি আর আরেকজন জয়েন্টলি কোম্পানি করি যে তুমি 50 আমি 50, তাও কিন্তু ইকুইটি মেথড হবে। কিন্তু এর নিচে হলে ওই ইনভেস্টমেন্ট কস্ট মেথডে রেকর্ড হবে। অ্যাকসেপ্ট হেল্প ফর অ্যাক্রিয়েশন অফ অয়েল। এই অ্যাক্রিয়েশন অফ অয়েল বলতে আমরা বলছি অ্যাক্রিয়েশন অফ অয়েল কি ইনকাম, ইনকাম বাড়লেই তো অয়েল বাড়বে, ম্যাক্সিমাইজেশন অফ অয়েল। আর এটা কিন্তু সেটা না। ইকুইটি মেথড মানে হচ্ছে আমি ইকুইটির পার্ট। এখন ডিভিডেন্ড গুলো বছর শেষে যখন নেট প্রফিট হইল, নেট প্রফিট আফটার ট্যাক্স, এখানে কিন্তু নো এন্ট্রি, এখানে কিন্তু এন্ট্রি হবে না, যেহেতু অ্যাসেট অ্যাক্রিয়েশন অফ হেল্প ফর অ্যাক্রিয়েশন অফ অয়েল, এখানে অ্যাসেট রাখছি আছে যার দ্বারা আমার সম্পদ বাড়বে ইনকামের মাধ্যমে। আর এখানে কিন্তু রিকভারি, ইনভেস্ট করলাম রিকভারি হলো, আবার ইনভেস্টমেন্ট থেকে আমার এই যে নেট প্রফিট আফটার ট্যাক্স এর একটা আমার শেয়ার আছে না, আমার শেয়ারটার এন্ট্রি হবে এখানে। অর্থাৎ আমার ইনভেস্টমেন্টের ভ্যালু বেড়ে যাচ্ছে। ইনভেস্টমেন্ট ডেবিট ধরে নেয় যে 12 টাকা। আর এখানে এন্ট্রিটা কি হবে, এখন ইনকাম রিকগনাইজ হচ্ছে, হ্যাঁ, ইনকাম ফ্রম কি ইনভেস্টমেন্ট, তাহলে এখন এখানে কোনো এন্ট্রি হইলো না, এখানে শুধু ডিভিডেন্ড আসবে। আর
ইনভেস্টমেন্ট হবে কস্ট মেথডে, বাড়ানো যাবে না, এটা স্টিল ফিক্স থাকবে। আমরা কনসলিডেশনও কিন্তু কস্ট মেথডে ইনিশিয়ালি রেকর্ড হয়, তারপর এটাকে কিন্তু ইকুইটি মেথডে কনভার্ট করি। ইকুইটি মেথডে কনভার্ট করি কিন্তু লাইন আইটেম ধরে, ওই ইনভেস্টমেন্টকে আমরা ডেবিট ক্রেডিট করি না, কনসলিডেশন করি। ফ্যাকচুয়ালি কস্ট মেথডকে ইকুইটি মেথডে কনভার্ট করছি। দুটা ফর্মে করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে ডেবিট ক্রেডিট করে, আরেকটা হচ্ছে ইনডাইরেক্টলি লাইন আইটেমে কনসলিডেশন করে নন কন্ট্রোলিং ইন্টারেস্টকে কি ফেস অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টে ইনভাইট করে। তো আমরা কিন্তু কনসলিডেশন করছি সেকেন্ড মেথডে। আপনি যদি প্রপোর্শনালিটি নিয়েও করেন তাও হয়ে যাবে, কিন্তু ইকুইটি মেথড হবে। এখন আমরা আগেই বলছি টু সার্ভ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই জন্য এমনভাবে পদ্ধতিগতভাবে আমরা করি যাতে সবার কি হয়, একটা স্টেক হোল্ডারদের অবজেক্টিভ ফুলফিল হয়। তো আমরা লাস্ট ক্লাসে এটার এক্সাম্পল দেখছি, আজকেও আবার এক্সাম্পল দেখলাম। এখন আপনারা আমি আবার রিভিউ দিলাম, বিকজ অফ দ্যাট অনেকেই বুঝেন না, আমি ওই দিন ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে হয়েছে আমাকে। এখন এই কোশ্চেন বাসায় করছেন কিনা আমি জানি না, আপনাদের কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, আমরা 10-5 মিনিট এখানে ব্যয় করব, আদারওয়াইজ আমরা অন্য কিছুতে চলে যাব। স্যার 12 টাকা কিভাবে আসলো? 12 টাকা কিভাবে আসলো আমিও জানি না, আমি তো একটা জাস্ট র্যান্ডমলি ফিগার বসাইলাম। ওই যে নেট প্রফিট আফটার ট্যাক্স বিডিটি, সে ধরেন হ্যাঁ 20 টাকা, আমার শেয়ার কত? আমার শেয়ার কত আমি জানি, আমার শেয়ার কত আমি ধরে নিয়েছি 60%। হ্যাঁ, ইনভেস্ট 60%, তাহলে 60% হলে হবে, সরি 20% বা 40% ধরে, 40% হলে কত, 50 ধরি না, তাহলে তো 10 টাকা হবে, 10 টাকা হবে। 50% হলে 10 টাকা হবে, 12 টাকা করতে হলে 24 টাকা করতে হবে। আপ টু 50% পর্যন্ত একই মেথড, ইউনাইটিং অফ ইন্টারেস্ট সমান সমান, এখানে এন্ট্রি হবে। 12 টাকা কিভাবে, 24 টাকা আছে কিন্তু আমার মালিকানা 50%, প্রপোর্শনেটলি নিব এখানে। আর কারো কোশ্চেন আছে? হুম, স্যার কোশ্চেন নাই, একটা কথা একটু মানে আরেকবার একটু বুঝে নিতে চাইতেছি। হুম। কস্ট মেথড আর ইকুইটি মেথড, এটা তো আমাদের ওই যে রেশিও অনুযায়ী আমাদের ওই নির্দিষ্ট ওইটাই করতে হবে। আমরা চাইলেও তো কস্ট মেথডের জায়গায় ইকুইটি মেথড কিংবা ইকুইটি মেথডের জায়গায় কস্ট মেথড করতে পারবো না স্যার, তাই না স্যার? না না না, করতে পারবো না, কারণ আমি যদি পার্সেন্টেজটা আমার যদি ওই স্কেল ক্রস করে তাহলে তো আমার ইকুইটি মেথডেই করতে হবে। আর আমি যদি কস্ট মেথডে রেকর্ড করি, ওই স্কেলটা আমাকে ডিকটেট করছে। প্রথম ক্লাসে যে স্কেলটা করলাম এটা, আমার রেঞ্জ কোথায়, 20 থেকে 50 পর্যন্ত ইকুইটি মেথড, এর নিচে হইলে কস্ট মেথড, এর নিচে উপরে হইলে কনসলিডেশন। আর ইকুইটি মেথড আর কনসলিডেশন কিন্তু একই জিনিস। ইকুইটি মেথডে হচ্ছে প্রপোর্শনেটলি যাবে, আর কনসলিডেশনের লাইন আইটেম যাবে দুটা। প্রেজেন্টেশনে আলাদা হবে, হ্যাঁ, কিন্তু প্রেজেন্টেশন মেথড আসলে ইকুইটি মেথড। মেথড ইকুইটি, কারণ আমি ওখানে ইকুইটি গুলাই নিচ্ছি। যদি এই কোশ্চেন করে কেউ যে কনসলিডেশন যে আমরা করি এটা কি মেথড,
এটা হচ্ছে কস্ট মেথডকে কনভার্ট করছি ইকুইটি মেথডে, লাইন আইটেম কনসিডারেশন করে, এই কথাটা বলতে হবে, নট প্রপোর্শনেটলি। আর ইকুইটি মেথড অ্যাবসলিউটলি প্রপোর্শনেট নেওয়া, অর্থাৎ আনুপাতিক হারে। এই যে আনুপাতিক হারে, এখানে তো ডিভিডেন্ড দিছিল 20 টাকা, 10 টাকা আমি পাইছি, যেহেতু আমি 50%। জি স্যার। স্যার লাস্টের কথাটা আরেকবার বলবেন স্যার, লাইন। কোনটা বুঝেন নাই? স্যার এই যে লাইন, লাইন মানে যে ইকুইটি থেকে কস্টে কনভার্ট করতেছি, এটা কস্ট আরেকবার একটু মেথড বলবেন স্যার। কনভার্ট টু ইকুইটি মেথড বাই লাইন আইটেম কনসলিডেশন। লাইন আইটেম প্রত্যেকটা লাইনে লাইনে না, এই যে লাইন আইটেম, প্রপার্টি প্ল্যানিং ইকুইপমেন্ট, আমার অ্যাসেট, ওর অ্যাসেট, অ্যাডজাস্টমেন্ট, তারপরে কি আমার অ্যাসেট, ওর অ্যাসেট, এগুলো করি না, ইনভেস্টমেন্ট এলিমিনেশন হয়ে যায়। তারপর গুডউইল নতুন করে আসে, ইনভেন্টরি দেখেন, আমার ইনভেন্টরি, ওর ইনভেন্টরি, অ্যাডজাস্টমেন্ট, ট্রেড আদার, আমার অ্যাসেট, এই যে দুইটা দুইটা যোগ করতেছি না, এটাই লাইন আইটেম ধরে, লাইন বাই লাইন। তাহলে স্যার পুরো লাইনটা হচ্ছে কস্ট, ইকুইটি মেথডকে কস্ট মেথডে কনভার্ট করতেছে লাইন আইটেম কনসলিডেশনের মাধ্যমে। কস্ট মেথডকে ইকুইটি মেথডে কনভার্সন করছে। উল্টো হয়ে গেছে, ঠিক আছে স্যার, ওকে স্যার। আমার তো কস্টেই রেকর্ডটা থাকে, সেখানে ডিভিডেন্ড ইনকাম থাকলে এলিমিনেশন করে দিচ্ছি, যেহেতু এখানে ডিভিডেন্ডের এন্ট্রিটা এরকম হয়, ইনভেস্টমেন্টের সাথে অ্যাডজাস্ট হয়। ঠিক আবার এইভাবেই চলবে, প্রত্যেক বছর বছর এইভাবে সাইকেল ঘুরতে থাকবে, আবার ডিভিডেন্ড দিবে ও লিখবে, আবার ইনভেস্টমেন্ট করবে ও লিখবে। জি স্যার, ওকে স্যার। জানুয়ারি ফেব্রুয়ারি সেশন, জানুয়ারি সেশনে কি আহ, এটা একটা ভালো প্রবলেম নিছি, এটা আমরা আবার সলিউশন করি। এটা আমি আবার লিখবো, এই জন্য আমার মনে পড়লো যে এই ক্লাসটা এখানে আছে, ওখানে নিলাম। দেখেন এখানে কি লেখা আছে, লেখা আছে P Limited purchased 800,000 shares of S Limited, 80% of total holding. In consideration of, P Limited will issue 5 shares of 2 S Limited shareholder holding 4 shares each, whereas P Limited market P was 12 and S Limited market P was 20 on date of acquisition at 1st January 2025. Both the company declares EPS 5 for P Limited shareholders and টাকা 4 for S Limited shareholders. এখানে কি করতে বলছিলাম, কোশ্চেনটা চাইছিলাম কি, আচ্ছা ক্যালকুলেট পারচেজ কনসিডারেশন, পারবেন আপনারা? গত ক্লাসে একটা প্রবলেম লিখছিলাম। স্যার দেখে তো মনে হচ্ছে যেটার পিই কম সেটাই পারচেজ করার জন্য সুবিধাজনক, মানে ক্যালকুলেশন করার আগে, ক্যালকুলেশন করার পরে ডিসিশন চেঞ্জ হতে পারে স্যার। এখন এখানে আপনাকে চাইছে ক্যালকুলেট পারচেজ কনসিডারেশন, এই গল্প থেকে পারচেজ কনসিডারেশনের ফিগারটা বাইর করতে হবে না, নাইলে গোডউইল ক্যালকুলেশন করবেন কি করে? ইয়েস। তো পারচেজ কনসিডারেশনটা ক্যালকুলেট করেন তো দেখি। ওখানে কিন্তু সলিউশনটা আছে, চাইলে আমি দেখাইতে পারি, সলিউশনটা বুঝলেও কিন্তু হবে। দেখেন তো বুঝেন কিনা।
সাজেস্টেড অ্যান্সার তো দেওয়া আছে। বলছে 800 শেয়ার তারা কিনছে, তাই না? নাম্বার অফ শেয়ার অ্যাকোয়ার্ড, 800 শেয়ার তারা কিনছে। বলছে নাম্বার অফ শেয়ার নিড টু ইস্যু, সে বলছে in consider the pre-limited will issue 5 shares to estimated shareholders holding 4 share. যে যার 4টা শেয়ার আছে তাকে 5টা শেয়ার দেওয়া হবে, তাই তো? তাইলে 80,000 শেয়ারের জন্য সে 8 লাখ শেয়ারের জন্য তাহলে তার শেয়ার ইস্যু করতে হবে কয়টা? দেখেন ফর্মুলাটা বুঝছেন? ইয়েস স্যার। দেখছেন আগে থাকতে সাজেস্টেড অ্যান্সার নিয়ে আসলে না আপনারা পাজল হয়ে যান, এই জন্য আমি নিজে নিজে করি। নাম্বার অফ জি শেয়ার স্যার, এটা এটা বুঝতে পারছি স্যার। মানে নাম্বার অফ শেয়ার তো 4 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 আর লাখ চলে আসে। নিড টু ইস্যু মানে হইলো আমার কয়টা শেয়ার আমি নিব, 8 লাখ শেয়ার আমি নিব, তাই তো? তাহলে ভাগ হবে কত দিয়ে বলেন এখন ফর্মুলাটা? 4 দিয়ে ভাগ হবে স্যার, ডিভাইডেড বাই চার। 4 ইন্টু 5 স্টার 5। তাহলে আমাকে 10 লক্ষ শেয়ার ইস্যু করতে হবে। মার্কেট পি কত? হোয়ার এজ পি লিমিটেড মার্কেট পি একটু আগে দেখে আসলাম না, স্কোয়ার শেয়ারের মার্কেট পি, জি স্যার। এই যে মার্কেট পি, আজকের মার্কেট পি ছিল না, এই যে মার্কেট পি 9.16, এইটা হলো মার্কেট পি, এটা 7.5। ওগুলো অ্যাভেলেবেল তথ্য থাকে। তাই যদি আপনি এগুলো না জানেন তাহলে কি এই কনসিডারেশন ক্যালকুলেশন করতে পারবেন? মার্কেট পি অফ পি লিমিটেড কত? ভালো 12। স্যার। স্যার ইপিএস কত? ইপিএস both the company declare EPS টাকা 5 for P Limited 5, market price of P Limited share কত হবে? মার্কেট প্রাইস 5 তাহলে বের 12 করবো 60, 5 12 60 হবে স্যার। গুণন এটা। ভ্যালু ভ্যালু অফ কনসিডারেশন কত হবে? আমার এক একটা শেয়ারের দাম 60 টাকা হইলে আমি 10 লাখ শেয়ার ইস্যু করবো না? ইয়েস। 6 কোটি টাকা। এই যে কনসিডার ধরেন পরীক্ষার হলে এই যে গল্পটা এরকম দিয়ে দিলে আপনারা যদি পি মার্কেট পি যদি এগুলো না বুঝেন তাইলে তো ক্যালকুলেশন করতে পারবেন না। শুধু অ্যাকাউন্টিং তো পড়লে হবে না, এই জন্যই তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টও পড়ায় আপনাদের, নাকি? আরো প্রবলেম আছে এটা দেখি, আমি অনেকগুলো প্রবলেম করাইছিলাম আমার মনে আছে, লাস্ট ক্লাসে অনেকগুলো প্রবলেম করাইছিলাম। এটাও একটা ইনকাম স্টেটমেন্টের প্রবলেম, এই পর্যন্ত নিয়ে আসি। P Limited hold 80% ordinary share of S Limited. ফিনান্সিয়াল পজিশন ইনভেন্টরি দেওয়া আছে,
পি লিমিটেড, এস লিমিটেড 30,000, 12,000। ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর দেওয়া আছে। পি লিমিটেড, এস লিমিটেড, সেলস, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। তো অ্যাডজাস্টমেন্টটা বলছে পি লিমিটেড হোল্ড সোল্ড গুডস টু এস লিমিটেড। পি লিমিটেড এস এর কাছে বিক্রি করছে ফর টাকা 5,000, which is totally unsold till 31st December 2024 and included with the inventory of S Limited, but the entire goods have been sold by S Limited on 15 January 2025 for টাকা 3,500. Original cost was টাকা 4,000. কি করতে বলছে? Prepare consolidated FS. সোজাই তো দিছে। পারবেন আপনারা করতে? শুধু জি স্যার ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট দিতে চাইছে, তাই না? যেহেতু বলছে প্রিপেয়ার কনসলিডেটেড এফএস, আর তো কোনো ডাটা নাই, তাহলে শুধু ইনভেন্টরি আনরিয়ালাইজ প্রফিটটাই অ্যাডজাস্ট করতে বলছে না? পারবেন আপনারা? জি স্যার। আচ্ছা 2 মিনিট 3 মিনিট সময় নেন, দেখি ক্যালকুলেশন করে বসান আপনারা, এরপরে আমার আমার সলিউশনও আছে, আমি আমি নিজে আবার করতে করাই দেবো, দরকার প্র্যাকটিস করেন।
পার্সেন্ট করতে? জি স্যার, শেষ স্যার। আচ্ছা, তাহলে আমরা মিলাই, কারণ আমার এখন আমি সময় একটা ক্লাস তো আমাদের আজকে হাফ ক্লাস দিছে না, এখন যদি আমি লেখা টেক্কা করতে যাই, কারণ এগুলা আমি করা আছে আমার কাছে। কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কি বলা আছে দেখি। দেখেন কস্ট কত, 4,000। IS2 অ্যাপ্লাই করতে হবে না এখানে। NRB কত, জি নেট রিলাইজেবল ভ্যালু বলে দিচ্ছে না, 3,500। 3,500। জি স্যার, যেটা ছোট সেটা নেই। এই ইভেন্টস আফটার রিপোর্টিং ডেট, এটা কঠিন আছে, অ্যাডভান্স লেভেলের পড়াশোনা এটা। তোরটা এ সঞ্জয়, হ্যাঁ হ্যাঁ পাইছি তোমারটা। আচ্ছা আমি দেখবো না, দেখবো দেখবো আমি, হ্যাঁ দেখবো, রাতে দেখবো অথবা কালকে সকালে দেখবো। হ্যাঁ ঠিক আছে, আমি দেখবো না, হ্যাঁ সঞ্জয় আমি বসবো। ইনভেন্টরি কত হবে বলে দিচ্ছে। এখানে ইনভেন্টরি মিলছে আপনাদের সাথে। 30,000 যোগ 12,000 মাইনাস 1,500, আনরিয়ালাইজ প্রফিট কত? 5,000 স্যার। আনরিয়ালাইজ আনরিয়ালাইজ প্রফিট মোট সেল করছে 5,000 টাকা, তার থেকে 1,500 সাড়ে টাকা তিন না, হাজার টাকা পাই। কারণ আমার NRB কত, সাড়ে 3,000 না, সাড়ে তাহলে তিন পাঁচ হাজার হাজার স্যার। তাহলে আমার 1,500, এটা মিলছে কিনা দেখেন। আরেকটা আইটেম আছে, সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টে কি হবে, যেহেতু দুইটা আইটেম, কনসোলিডেটেড ইনকাম স্টেটমেন্ট। এই যে আজান দিয়ে দিচ্ছে দেখছেন, রমজান মাসে টাইম পাওয়া যায় না একটা ক্লাসে অ্যাটেন্টিভলি, এই জন্য যদি টাইপ করতাম তাহলে একটা করতে করতাম টাইম দিয়ে দিলাম, এখনই ক্লাস শেষ করে দিতাম। এই সেলস থেকে ইন্টার কোম্পানি বাদ যাবে, দুইটা কোম্পানির সেলস দেওয়া আছে 5,00,000 2,00,000 মাইনাস ইন্টার কোম্পানি সেলস 5,000। কস্ট অফ গুডস সোল্ড থেকে কি করব, 4,00,000 1,60,000 মাইনাস দুই জায়গা থেকে আগে 5,000 মাইনাস হবে, মনে আছে, প্লাস 1,500 ওই আনরিয়ালাইজ প্রফিট যোগ হয়ে যাবে। এই এটাই সলিউশন। স্যার, আনরিয়ালাইজড প্রফিট কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যোগ হলো যে। কস্ট অফ গুডস রেট সোল্ড এর সাথে কমিয়ে দেব। ইনভেন্টরি আছে না, ক্লোজিং ইনভেন্টরি আছে না ওখানে, ওপেনিং স্টক যোগ পারচেজ মাইনাস ক্লোজিং স্টক করছে না, তাহলে ক্লোজিং স্টকের ভ্যালু সে কি বেশি মাইনাস করছে না, এখন প্লাস করে দিতে হবে না, এটা 5,000ই তো মাইনাস করছে। জি স্যার। তাহলে এটা দেখেন আপনারা, আমি এটা দিয়ে দিচ্ছি নামাজ, যেহেতু আমাদের ছেড়ে দিতে হবে এখন।
দেখেন পাইছেন কিনা। জি স্যার পেয়েছি। তো এটা বাসায় করবেন। আমরা কনসলিডেশনের আর একটা হয়তো বা একটু নিব, সেটা হচ্ছে শুধু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর যেগুলো বাকি আছে। তো ইন দ্য মিন টাইম আমরা অন্য চ্যাপ্টার গুলো আগাবো, যে আমাদের তো সিলেবাসটা অনেক বড় দেখলাম বেশ, তো অনেকগুলা জিনিস পড়তে হবে। তো আমরা একটু সিলেবাসটা 2 মিনিট আলাপ করে ছেড়ে দিচ্ছি। এই প্রথম হচ্ছে রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, যেটা চ্যাপ্টার 1, ফরম্যাট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। এগুলো খুব একটা আমাদের সময় লাগবে না, এগুলো আপনারা জানেন। রিপোর্টিং ফিনান্সিয়াল পারফরমেন্স এই পর্যন্ত আমাদের তেমন ঝামেলা নাই, এখান থেকে ঝামেলা শুরু। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, কারণ এখানে একটা আইএফআরএস আছে, আইএস আছে, ইনটেনজেবল অ্যাসেট আছে, তারপরে রেভিনিউ অ্যান্ড ইনভেন্টরিজ আছে, লিজ আছে, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে, আদার স্ট্যান্ডার্ড আছে। তো এই যে এই চ্যাপ্টারগুলো পড়াইতেও কিন্তু আমাদের মিনিমাম আরো 5 থেকে 6টা ক্লাস লাগবে। তো দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু প্রিপারেশন নিয়ে আসবেন, এখানে কিন্তু স্পিডে আগাবো আমি, কারণ হচ্ছে এগুলো আমি জানি যে এগুলো আপনারা জানেন। কারণ গ্রুপ অ্যাকাউন্টসটা আমাদের জন্য নতুন কনসেপ্ট, এই জন্য আস্তে আস্তে খুব স্লোলি স্লোলি বুঝাইছি। এখানে কিন্তু স্লোলি বুঝাইলে আমার 15টা ক্লাস লাগবে, আর সেখানে আমাকে 6টার মধ্যে শেষ করতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের পড়াশোনা করতে হবে কিন্তু। আমি তো বইয়ের বাইরে থেকে কিছু পড়াচ্ছি না, মেইন হলো বইটাকে ফোকাস করছি, কিছু প্র্যাকটিক্যাল ফোকাস করছি। সেটা তো আমি নিজেই করাই দিচ্ছি আপনাদের, তো আপনারা কিন্তু বাসায় একটু দেখবেন। হ্যাঁ, এই রমজান মাসে পর্যাপ্ত সময় পাবেন আপনারা, কারণ এটা এই ঘুমটা কম হয়, বিকজ সময়টা থাকে। এদিকে যদি আপনি খেয়ে 10টার দিকে ঘুমাই যাবেন আগে, সেহরিতে উঠে খেয়ে আর ঘুমাবেন না, এটা আপনি পড়াশোনা করলেন। এই সময় খুব কুল থাকে ব্রেনটা, একদম 3-4 ঘন্টা খুব ভালো মতো পড়তে পারবেন, কিন্তু পেটে ক্ষুধা নিয়ে পড়তে পারবেন না বিকালের দিকে, মনোযোগ রাখা খুব টাফ। হুম, এই জন্য স্যারোটা খেয়েই আপনি পড়ার টেবিলে বসে যাবেন না ঘুমায়, মিনিমাম 2 ঘন্টা এই প্র্যাকটিসগুলো করবেন, তখন ব্রেনটা খুব কুল থাকে। আপনি 3টা 3:30টার দিকে স্যারি খেয়ে ফেলবেন। আমরা কি করি, এই 5টার দিকে স্যারি খাই, এটা না। স্যারি খাবেন 3টা 3:30টার দিকে, তারপরে 5টা 5:30 5:15টায় নামাজ পড়ে শুয়ে পড়লেন। এই এই রমজান মাসটা আমাদের জন্য একটা বরকত, কারণ হচ্ছে আমরা অনেক সময় পাই এই মাসে, আমাদের কাজ অনেক বেশি হয়। কারণ আমরা যেই সময়টা আমরা কি একটা বই লেখা যায়, এই 30 রোজায় আপনি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দিলে একটা বই আপনি লিখে ফেলতে পারবেন সেহরির পরে। হ্যাঁ। তো ঠিক আছে, আপনারা বাসায় একটু দেখেন।